অলরেডি আমরা যে বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে আমরা একটা মার্কেটিং প্রসেস এর মডেলটা কেমন হতে পারে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এরপর মার্কেটের এনভায়রনমেন্ট কেমন থাকে সেটা নিয়েও আমরা ডিসকাস করেছি। তো আজকে আমাদের স্ট্র্যাটেজি যে আমরা একটা কথা বলেছি মার্কেটিং স্ট্র্যাটেজি নির্ধারণে যে কনজিউমার ওরিয়েন্টেড মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করা। তো এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মার্কেটটাকে বোঝা, মার্কেটটাকে চেনা। ঠিক আছে? তো এখন মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আসলে আমাদের কয়েকটা বিষয় মানে আমাদের মাথায় রাখতে হবে যে আসলে কি আমরা আমাদের কাস্টমারের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারতেছি কিনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এরপর অ্যানাদার ইস্যু ইজ যে তাদের সাথে রাইট রিলেশনশিপ মেনটেন করা সম্ভব হচ্ছে কিনা। মনে রাখবা যে কাস্টমারের সাথে যদি আমরা একটা গুড রিলেশনশিপ মেনটেন করতে পারি, if we relate with our customer in a good manner, it will profitable for any business organization. ঠিক আছে? তো এই জন্য আমাদের এই মার্কেটিং স্ট্র্যাটেজি নির্ধারণ করার জন্য আমাদের সবার প্রথমে যে বিষয়টা প্রয়োজন জানা যে আমাদের মার্কেটের কোন কাস্টমারকে আমরা টার্গেট করব। তো মার্কেট স্ট্র্যাটেজির আসলে দুইটা বিষয় এখানে আমাদের চলে আসে। তো তোমরা দেখতেছো যে মার্কেটিং স্ট্র্যাটেজির বিষয়গুলো প্রথমত যে বিষয়টা হচ্ছে সিলেক্ট কাস্টমার টু সার্ভ, জানি কোন কাস্টমারকে সার্ভ করব। এবং সেকেন্ড স্ট্র্যাটেজির বিষয় হচ্ছে ডিসাইড অন এ ভ্যালু প্রপোজিশন। প্রপোজিশন এটার বাংলা হচ্ছে প্রস্তাবনা। ঠিক আছে? মানে আমি একটা ভ্যালুর একটা প্রস্তাবনা কাস্টমারের জন্য তৈরি করব। তো এই দুটো বিষয়কে আমাকে সামনে রেখে আমাদের কিন্তু স্ট্র্যাটেজিটা নির্ধারণ করতে হবে। তো প্রথমেই তোমরা দেখো যে সিলেক্ট কাস্টমার্স টু সার্ভ, এই বিষয়টা তোমরা একটু খেয়াল করো যে আমরা কাস্টমারকে সিলেক্ট করব সার্ভ করার জন্য। তো এখানে আমাদের যে দুটো বিষয় আসে সেটা হচ্ছে মার্কেট সেগমেন্টেশন এবং মার্কেট টার্গেটিং। বা মানে মার্কেট টার্গেটিং মানে সহজ কথা হচ্ছে কাস্টমার টার্গেটিং। আচ্ছা তোমরা একটু কেউ যদি মানে আনমিউট অবস্থায় থাকো তাহলে একটু মিউট করে নিও। ঠিক আছে? আমার একটু সাউন্ড আসতেছে তোমাদের এদিক থেকে। সবাই একটু মিউট করে নাও। আচ্ছা, তো দেখো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে এই যে মার্কেট সেগমেন্টেশনের কথা আমরা বলতেছি। তো মার্কেট সেগমেন্টেশনটা কি খেয়াল করো। এখন মনে করো আমাদের খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলি, ধরো তোমাদের ক্লাসে 120 জন ছাত্র আছো, তাই না? এখন এই যে 120 জন ছাত্র তোমাদের ক্লাসে আছো, এদেরকে সবাইকে দেখো আমাদের যে একটা বাছাই পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু আমরা একটা অ্যাডমিশন টেস্টে একটা ক্রাইটেরিয়া দিয়েছিলাম। ক্রাইটেরিয়াটা এমন ছিল যে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সেই ধরনের স্টুডেন্টের ভর্তি হতে পারবে যাদের এসএসসি এবং এইচএসসি তে অ্যাটলিস্ট জিপিএ 4 ছিল এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো দেখো আমাদের কলেজগুলো সকল ধরনের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের কিন্তু টার্গেট করে নেয়। ঠিক আছে? তাহলে আমরা যদি মার্কেট সেগমেন্টেশন বলি কলেজের জন্য, তাহলে কলেজে হচ্ছে আমাদের মার্কেটটাকে স্টুডেন্ট যদি আমরা মার্কেট হয় তা সেক্ষেত্রে আমরা কেবল সায়েন্সের যারা আছে তাদেরকে নিয়ে কাজ করব। ঠিক আছে? তাদেরকে আমরা অ্যাডমিট করাবো। তাহলে মার্কেট সেগমেন্টেশন হচ্ছে একটা বিশাল মার্কেটকে কিছু ফিচারের বেসিসে, তাদের চাহিদার বেসিসে, তাদের ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ারের দিক থেকে
আমরা এদেরকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলবো। তো আমাদের খুব সহজ ক্রাইটেরিয়া, 3টা ভাগে ভাগ করে ফেলে আমরা, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড এবং কমার্স ব্যাকগ্রাউন্ড। এই 3টা ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা খুব সহজেই ভাগ করতে পারি। তো এটাকে আমরা সেগমেন্টেশন বলতে পারি, ঠিক আছে। এখন খেয়াল করো, তো সেগমেন্টেশনে এই পর্যায়ে আমাদের মূল হচ্ছে যে আমাদের সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আমরা বাছাই করব। এখন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সব স্টুডেন্টকে কি আমরা বাছাই করছি? তুমি একটু দেখো যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মধ্যে যারা জিপিএ 4 এর নিচে আছে বা জিপিএ 3.5 এর নিচে আছে, তাদের কিন্তু আমরা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য যোগ্য মনে করি না। তো আমরা বলছি যে যারা অ্যাটলিস্ট মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা বিষয়ে 15-তে 13 প্রাপ্ত আছো, তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারছে। তাহলে এটা হচ্ছে আমাদের টার্গেটিং, বুঝতে পারছো? তাহলে আমাদের দেখো এই যে স্টুডেন্ট, সকল ধরনের স্টুডেন্টকে আমরা চাচ্ছি না। হ্যাঁ, যদিও আমরা মার্কেটটাকে আলাদা প্রথমে 3টা সেগমেন্টে ভাগ করছি, দেন ওই সেগমেন্টের মধ্যে হ্যাঁ যে কোনটা আমার জন্য সুইটেবল, কাকে আমি সার্ভ করব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আমরা সিলেক্ট করলাম যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মধ্যে কেবলমাত্র যাদের পয়েন্ট 4 এর উপরে কেবলমাত্র তাদেরকে আমরা সার্ভ করব, অর্থাৎ তাদেরকে আমরা গ্র্যাজুয়েট হিসেবে আমাদের এখানে ভর্তি করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কলেজের জন্য মার্কেট টার্গেটিং। আচ্ছা, এরপরে বিষয়টা চলে আসে হচ্ছে ডিফারেন্সিয়েশন এন্ড পজিশনিং। আচ্ছা, ডিফারেন্সিয়েশন এই ব্যাপারটা হচ্ছে, দেখো এখন আমরা 120টি স্টুডেন্ট ভর্তি করতেছি। এখন 120টি স্টুডেন্টের মধ্যে সবাই কিন্তু একই রকম ডিপার্টমেন্ট নিচ্ছে না। কেউ ইয়ার ম্যানুফ্যাকচারিং নিচ্ছে, কেউ ধরো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং নিচ্ছে, কেউ ওয়েট প্রসেসিং নিচ্ছে, কেউ আবার ফেব্রিক ম্যানুফ্যাকচারিং নিচ্ছে। তাহলে এক একটা স্টুডেন্ট এক এক ধরনের ডিপার্টমেন্ট চুজ করতেছে। তাহলে কি দেখো, ছাত্র কিন্তু সবাই এখানে ভর্তি হইতেছিল এই কলেজগুলোতে, তোমাদের নোয়াখালীতে, আমাদের চট্টগ্রামে, এরপর ঝিনাইদহতে, তারপর তোমার দেখো বরিশালে, হ্যাঁ প্রত্যেকটা কলেজে কিন্তু স্টুডেন্টরা ভর্তি হইতেছে। বাট তুমি বেশ খেয়াল করো, সবাই কিন্তু একই ডিপার্টমেন্ট নিয়ে পড়তেছে না। তাহলে এটা হচ্ছে যে আসলে এই যে মার্কেট, যে আমাদের যে ডিগ্রি আমরা অফার করতেছিলাম, সেটা কি এক একজনেরটা এক এক রকম। কেন করা হয়েছে? যাতে সব যদি একই রকম থাকতো, তাহলে কিন্তু এটা কিন্তু মানে চাহিদাটা তো থাকতো না। সবাই যদি ইয়ার নিয়ে পড়তো অথবা সবাই যদি ওয়েট নিয়ে পড়তো, তাহলে দেখা যেত কিছুদিনের মধ্যেই আমাদের এই টেক্সটাইলের যে কোনো একটা সেক্টর স্যাচুরেটেড হয়ে যেত। কিন্তু এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকার কারণে, হ্যাঁ তাহলে ডিগ্রি একটাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বাট বিভিন্ন ডিপার্টমেন্ট থাকার কারণে, ডিফারেন্স থাকার কারণে এটা কি হচ্ছে, এটা ডিমান্ডটা কিন্তু মোটামুটি অক্ষুণ্ণ থাকতেছে। তাহলে এটাই হচ্ছে মার্কেট ডিফারেন্সিয়েশন যদি আমরা বলি। এরপর চলে আসো পজিশনিং। পজিশনিং হচ্ছে এরপরে আরেকটু পরে ধাপ। দেখো পজিশনিংটা হচ্ছে, এখন আমাদের স্টুডেন্টরা দেখো কলেজ থেকে পাশ করে বের হচ্ছে, তো কলেজ থেকে পাশ করে বেরোনোর পর দেখো তারা কিন্তু বিভিন্ন জায়গায় এক একজনের পারফরমেন্স এক এক রকম। কেউ কেউ খুব ভালো করতেছে, আবার কারো কারো অতটা ভালো করতে পারতেছে না। তাহলে এইটা কিন্তু আসলে কি করে, মানে এই যে মার্কেটে আমাদের যে স্টুডেন্ট গুলো বের হচ্ছে, এটা কিন্তু মার্কেটে একটা পজিশন তৈরি করতেছে। হ্যাঁ, যদি খুব গুড একটা রেপুটেশন হয়, তো সেক্ষেত্রে হচ্ছে যে কলেজের স্টুডেন্টরাও ভালো, হ্যাঁ বুটেক্স থেকে যারা গ্রাজুয়েট বের হয় তাদের তুলনায় এদের মানে কি পারফরমেন্স কোনো অংশেই কম না, এরকম কিন্তু একটা কথা কিন্তু আমরা অনেক জায়গায় শুনি, খুব ভালো লাগে, ঠিক আছে। আবার নেগেটিভ যদি একটা কথা শুনি না তাও না, নেগেটিভ কথাও কিছু শুনি, বাট পজিটিভ নেগেটিভ মিলেই কিন্তু যে কোনো কিছু। তো এটাকে আমরা বলতে পারি যে পজিশন, যে একটা, এটা এখন কাদের মাইন্ডের মধ্যে পজিশনটা ক্রিয়েট হবে বলতো? এই পজিশনিংটা হবে হচ্ছে যারা এই ইঞ্জিনিয়ারদেরকে রিক্রুট করে, যারা এই ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগায়, সেটা হতে পারে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হতে পারে কোনো তোমার ধরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি, স্পিনিং মিল, ডাইং মিল, হ্যাঁ এরপর নিটিং মিল, অথবা ধরো গার্মেন্টস ফ্যাক্টরি। তো এই সবগুলোই কিন্তু আসলে এই ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের মধ্যে কিন্তু এই যে আমাদের একটা পজিশনিং তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেটা হোক ভালো অথবা মন্দ,
ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো ভালো হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু মানে আমি তোমাদেরকে আমাদের কলেজের পার্সপেক্টিভে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে মার্কেট সেগমেন্টেশনটা কি। তো আমাদের মূল যে আলোচনাটা থাকবে সেটা হচ্ছে আমাদের মূল আলোচনা থাকবে মূলত এই মার্কেটিং স্ট্র্যাটেজির মার্কেট সেগমেন্টেশন এবং মার্কেট টার্গেটিং, এই বিষয়টাকে নিয়ে আমাকে মুভ করতে হবে। তো আমাদের আলোচনাটাও এই বিষয়ের উপরই থাকবে। তো এখন দেখো প্রথমেই আসে আমাদের যে মূল আলোচনা সেটা হচ্ছে মার্কেট সেগমেন্টেশন। এখন খেয়াল করো আমাদের এই যে বায়ার যারা আছে, বায়ার সহজ কথা যারা আমাদের কাস্টমার বা কনজিউমার, তো তাদের কিন্তু আসলে প্রত্যেকের টেস্ট বা নিড একরকম না। হ্যাঁ, এটা তাদের লোকেশন ওয়াইজ, হ্যাঁ, তাদের বাইং প্র্যাকটিস এক এক জায়গায় তাদের এক এক রকম, তাদের অবশ্যই এটা ডিফার করে। এখন মার্কেট সেগমেন্টেশনের সাহায্যে কি করে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান কি করে এই লার্জ যে এবং ডাইভার্সিফাইড যে মার্কেটটা আছে এটাকে কিছু ছোট ছোট ভাগে ভাগ করে নেয়, ঠিক আছে, যাতে কাস্টমারের নিড গুলো খুব সহজেই বোঝা যায় এবং খুব তার জন্য গ্রহণযোগ্য একটা প্রোডাক্ট আমরা যেটা তাকে দিতে পারি, তার যে মূল যে চাহিদাটা সেটা মিট আপ করার জন্য আমরা দিতে পারি। তো এটা বিষয়টা কিন্তু এই বিষয়টা কিন্তু সেগমেন্টেশনের ব্যাপারটা তোমরা মনে রাখো যে এটা কিন্তু আসলে খুব সহজ একটা কাজ না, এবং মার্কেট সেগমেন্টেশন করতে পারাটা একটা কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন ধরো তুমি যদি মনে করো যে তুমি একটা রেস্টুরেন্টের বিজনেস করতেছো, ঠিক আছে, এখন এই রেস্টুরেন্টের বিজনেসে এখন ব্যাপারটা কেমন হবে যে তুমি সকল ধরনের কাস্টমারের কাছে যদি পৌঁছাতে চাও, এটা কিন্তু খুব কঠিন একটা কাজ হবে। তাহলে তোমার রেস্টুরেন্টে মানে এত এত মানে প্রোডাক্ট রাখতে হবে যা আসলে একটা রেস্টুরেন্টের পক্ষে সম্ভব হবে না। সহজ কথা, যেমন আমি একটু সহজ কথা বলি, যেমন যাদের বয়স খুব কম 7-8 বছরের ছেলে মেয়ে, তারা হয়তো বা এক ধরনের খাবার পছন্দ করে, তারা হয়তো পেস্ট্রি কেক বা হয়তো বা এই চকলেট এই আইটেম গুলো, আইসক্রিম এগুলো যাদের বয়স 7-8 বছর এরা খুব পছন্দ করে, খুব বেশি পছন্দ করে। এরপর যাদের বয়স 14-15 তারা দেখা যাবে যে পেস্ট্রি আইসক্রিম এগুলো পছন্দ করে। এর পাশাপাশি দেখা যাবে যে এরা সিঙ্গারা সমোচা, হ্যাঁ, এই আইটেম গুলো কিন্তু দে লাইক। এরপর যদি তুমি 20-21 বছরের বয়সের ইয়েদেরকে দেখাও, তা দেখা যাবে তারা বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, কাবাব এই আইটেম গুলো পছন্দ করবে। আবার যদি 35-40-এ যাও তখন দেখা যাবে তাদের চাহিদা আবার আরেক রকম। 60-70 হইলে তাদের চাহিদা আরেক রকম। তুমি যে সব ধরনের কাস্টমারকে চিন্তা করো যে সবাই আমার রেস্টুরেন্টে এসে খাবে এবং সকল ধরনের খাবার তুমি যদি রাখতে চাও, সেটা কিন্তু আসলে সম্ভব না। তার মানে তোমাকে কি করতে হবে, একটা রেস্টুরেন্ট চালনা করতে গেলে তোমাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আমার মূল কাস্টমার কারা হবে। এই কারণে দেখবা যে কেউ কেউ কেবলমাত্র পেস্ট্রি এবং কেক এবং বেকারি আইটেম এটা নিয়ে তাদের ধরো রেস্টুরেন্টটা বা তাদের দোকানটা। একইভাবে কেউ কেউ আবার দেখা যাবে যে কেবলমাত্র বিরিয়ানি দিয়ে তাদের রেস্টুরেন্ট আছে, কেউ কেউ হয়তো বা কেবলমাত্র চাইনিজ আইটেমের সাথে কিছু বাংলা ফুড অ্যাড করে তারা রেস্টুরেন্ট করতেছে। এটাই কিন্তু আসলে এই যে মার্কেট সেগমেন্টেশনের কারণেই হয়। এখন মার্কেট সেগমেন্টেশন আমরা বেশ কয়েকভাবে করতে পারি। এটা জিওগ্রাফিক্যালি করা সম্ভব, এটা ডেমোগ্রাফিক্যালি করা সম্ভব, সাইকোগ্রাফিক্যালি হতে পারে এবং বিহেভিয়ারাল ভেরিয়েবলস এর আওতায় করা যায়। প্রথমেই দেখো আমাদের জিওগ্রাফিক সেগমেন্টেশন। তো এই যে জিওগ্রাফিক সেগমেন্টেশন হইলো সহজ কথা আমরা রিজন ওয়াইজ আমাদের মার্কেটটাকে ভাগ করে ফেলবো। হ্যাঁ, যেমন ধরো বাংলাদেশে একটা কোম্পানি ধরো তারা কিছু কসমেটিক আইটেম বের করবে। এখন তারা ধরো যে কসমেটিক আইটেম গুলো যে তারা বের করবে, ধরো সোপ, এরপর ধরো শ্যাম্পু, এরপর ফেস ওয়াশ, এগুলো তারা ধরো বের করবে। এখন এর জন্য তাদেরকে প্রথমেই দেখো শহর অঞ্চলে
যে ধরনের সোপের চাহিদা বেশি, গ্রাম অঞ্চলে কিন্তু তা হবে না। তাহলে তারা যদি ভাগ করতে চায় তাহলে এইভাবে ভাগ করতে পারে যে আরবান এরিয়া, রুরাল এরিয়া, অথবা সিটি কর্পোরেশন এরিয়া যেগুলো বড় বড় আছে সেগুলোকে আরবান এরিয়ার মধ্যে ফেলবে। হ্যাঁ, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, এদিকে সিলেট, রাজশাহী, খুলনা, যশোর। হ্যাঁ, এভাবে তোমার আরবান এরিয়া এবং রুরাল এরিয়া বেসিসে, যেমন প্রতিটা উপজেলা সদর ম্যাক্সিমাম ক্ষেত্রে, হ্যাঁ, তারগুলোকে তারা রুরাল এরিয়া তে ভাগ করতে পারে, বা জেলা সদরের বাইরের যে অংশটা সেটা রুরাল এরিয়া হিসেবে থাকতে পারে। তো এভাবে কিন্তু তারা ভাগ করতে পারে। আবার অনেকে যদি কোম্পানিটা অনেক বড় হয়, হ্যাঁ, ধরো ইউনিলিভার কোম্পানি, তো তারা আবার জিওগ্রাফিক সেগমেন্টেশন সেটা কিন্তু তারা বিভিন্ন কান্ট্রি ওয়াইজও করতে পারে, বা বিভিন্ন কন্টিনেন্ট ওয়াইজও করতে পারে। যেমন ইউরোপের কান্ট্রি গুলোতে তারা কান্ট্রি ওয়াইজ করতে পারে। এরপর আমাদের সাবকন্টিনেন্ট এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা 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 করতে পারে। এরপর ধরো তোমার এই রিজিওনাল অনুযায়ী হতে পারে, ঠিক আছে। আবার নেশন ওয়াইজ হতে পারে, যে জার্মান, ইংলিশ, বেঙ্গলি, হ্যাঁ, এভাবে কিন্তু আমরা জিওগ্রাফিক এটা করে থাকি। এখন জিওগ্রাফিকের ক্ষেত্রে একটা সুবিধা আছে, সুবিধা হলো যে যখন আমরা রিজন ওয়াইজ বা ন্যাশন ওয়াইজ করব, তো প্রত্যেকটা ন্যাশনের কিন্তু আলাদা আলাদা কিছু তোমার কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে বিরাজ করে। যেমন বাঙালিরা, আমরা যদি বাঙালি ন্যাশনের কথা বলি, তো আমরা আমাদের দেশের এই এই কি বলবো যে ফুড হ্যাবিট এটা কিন্তু অনেকটাই কাছাকাছি। হ্যাঁ, আমরা মাছ খেতে ভালোবাসি, হ্যাঁ, সবজি খেতে ভালোবাসি, এরপর মাংস আমরা পছন্দ করি, হ্যাঁ, বাট সেটা কি আমেরিকার মতো অত বেশি পরিমাণে না, বাট আমরা পছন্দ করি, ঠিক আছে। এরকম আবার যদি ইন্ডিয়ার কথা বলো, তাহলে ইন্ডিয়াকে দেখা যাবে তারা একটু মাছ মাংসটাকে একটু কম প্রিফার করে। অনেক এলাকায় আছে যারা সবসময় আজীবন নিরামিষ, হ্যাঁ, নিরামিষ গ্রহণ করে। এরকম কিন্তু ওদের অনেক রেস্টুরেন্ট আছে ভেজ, নন ভেজ, হ্যাঁ, এভাবে ওদের রেস্টুরেন্ট গুলো ডিভাইড করা। তো এই যে দেখো, এই যে নেশন ওয়াইজ বা কান্ট্রি ওয়াইজ যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই আমরা কিন্তু নিড গুলোকে কিন্তু আলাদা করে ফেলতে পারি। আবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, যে যেমন গ্রামের মানুষ যে ধরনের কসমেটিক্স ব্যবহার করে, আবার শহরের মানুষ একই ধরনের একই টাইপের কসমেটিক্স কিন্তু ব্যবহার করে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমার আমরা মানে কি বলবো জিওগ্রাফিক্যালি খুব সহজে মানুষের চাহিদাগুলো কিন্তু বোঝা সম্ভব। আচ্ছা, এরপরে যাই হোক, তো জিওগ্রাফিক তোমার সেগমেন্টেশনের পরেও একটা বড় একটা বিষয় আসে, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্টেশন। ডেমোগ্রাফিক সেগমেন্টেশন এটা মানে আমি বলবো সেগমেন্টেশনের বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেন্ড, ঠিক আছে, মানে ক্রুশিয়াল একটা ট্রেন্ড। এখানে আমরা মার্কেটটাকে ভাগ করব এইজ স্ট্রাকচারের দ্বারা। এইজ স্ট্রাকচার, তারা লাইফ সাইকেলে কোন পর্যায়ে আছে, হ্যাঁ, এরপর জেন্ডার, এডুকেশন, এরপর তাদের রিলিজিয়ন কি, এই বিষয়গুলোর উপর ভেদ করে আমরা মার্কেটটাকে ভাগ করব। এখন এই এইজ এবং লাইফ সাইকেল সেগমেন্টেশন এটা গুরুত্বপূর্ণ কেন? এখন তোমাদেরকে আমি একটু বলি যে দেখো, তোমরা তো সবাই হরলিক্সের নাম শুনছো, তাই না? যে কেউ আমাকে একটু রিপ্লাই করো, হরলিক্সের নাম শুনছো সবাই? জি স্যার। আচ্ছা করো। আচ্ছা আচ্ছা, শুধু দুই চারজনই কথা বলো, আমি একটু অন্য দেখেছি। সৈকত, তুমি একটু আনমিউট করো তো। সৈকত আহমদ। সৈকত আমাকে শুনতে পাচ্ছ? সৈকত আহমদ সম্ভবত, তো এই অনলাইনে ক্লাসে এর অসুবিধা, মানে স্টুডেন্টদের কাছ থেকে এইটা ফিডব্যাকটা খুব কঠিন। আচ্ছা, এরপরে ফাহিম রহমান,
ওয়েট প্রসেসিং 21, ওয়েট প্রসেসিং 21, ফাহিম। ফাহিম আমার কথা শুনতে পাচ্ছ? ফাহিম? জি স্যার। আচ্ছা, যাক পাওয়া গেল অবশেষে। ফাহিম, তুমি আমাকে একটু বলো তো, হরলিক্স এর নাম তো শুনছো তাই না? জি স্যার। আচ্ছা, হরলিক্স তাদের এই যে মার্কেট সেগমেন্টেশনটা, তাদের এই হরলিক্স প্রোডাক্টের জন্য কিরকম তারা মার্কেট কিভাবে সেগমেন্ট করছে একটু বলতে পারবা? স্যার তারা তো স্যার স্যার ইয়ার অনুযায়ী স্যার ছোট বাচ্চাদেরকে স্যার টার্গেট করবে। হ্যাঁ, ছোট বাচ্চাদের করছে, এইজ জি স্যার, সেগমেন্ট। আবার দেখো ওইরকম টার্গেট এটা করবে। কিন্তু জেন্ডার অনুযায়ী কিন্তু তারা করছে, একটু খেয়াল করছো? জেন্ডার অনুযায়ী তারা ফিমেলদের জন্য মাদার হরলিক্স, তাই না? স্যার ওইটা তো এরপর স্যার স্যার ওইটা তো স্যার ওই যারা 40 বছরের উপরে স্যার ওইরকম ইয়ে করছিল আর কি স্যার, আলাদা একটা টার্গেট করছিল স্যার, বোন আচ্ছা হরলিক্স আচ্ছা যেটা ওইটা স্যার। আচ্ছা, তাহলে এটা কাদের জন্য? এটাও কিন্তু একটা সেগমেন্টেশন, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। দেখো এটা কিন্তু জেন্ডার ওয়াইজ তারা কিন্তু একটা এজের পিপলকে তারাই করতেছে। এটা তো পুরুষদের খাইতে বলে না, বলতেছে কোন না পুরুষ স্যার, মানুষ কি শুধু ওই শুধু ওই মহিলা। ওই হরলিক্সটা খাবে? না স্যার, শুধু মহিলা স্যার। খাইলে খাইলে একটা কোনো সমস্যা নাই, খাইলে কোনো সমস্যা নাই, এটা মনে করো তাদের বিক্রি বাড়ানোর একটা কৌশল মাত্র। মানে একটা পরিবারে তারা 4-5টা হরলিক্সের মানে বোতল বিক্রি করবে, সহজ কথা। বাচ্চার জন্য একটা কিনবে, ও বাড়ির মহিলার জন্য একটা কিনবে, আবার ধরো অন্যান্য যারা পুরুষ মানুষ আছে তাদেরকেও আরেকটা কিনাবে, বুঝতে পারছো? এই সেগমেন্টেশন আর কিছুই না, জাস্ট খালি বিক্রি বাড়ানোর একটা কৌশল মাত্র। আচ্ছা, যাই হোক, সবই আমাদের বিজনেস স্ট্র্যাটেজি, আমরা যেহেতু মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করতেছি, তো এটা একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, থ্যাংক ইউ, তোমাদের কাছ থেকে একটু বেশ সুন্দর একটা ফিডব্যাক পেলাম। এখন তাহলে দেখতেছো যে হরলিক্স এর ক্ষেত্রে তারা এই যে লাইফ সাইকেল যে তারা সেগমেন্টেশন করছে এবং জেন্ডার সেগমেন্টেশন, এটা কিন্তু বর্তমানে আমাদের কসমেটিক্স প্রোডাক্টের ক্ষেত্রে একটা রেভলিউশন নিয়ে আসছে। তো আজ থেকে 14 বা 15 বছর আগে, সম্ভবত 12-13 বছর আগেও মানে এই কসমেটিক্স এর ক্ষেত্রে এরকম ছিল না যে সবাই একই ধরনের ফেস ওয়াশ ব্যবহার করত, একই ধরনের সোপ ব্যবহার করত, ঠিক আছে? কিন্তু বর্তমানে দেখো প্রত্যেকটা কোম্পানি যেগুলো আন্তর্জাতিক খুব নামকরা কোম্পানি, ইউনিলিভার, নেভিয়া, হ্যাঁ, তারপরে ধরো তোমার এই কি বলো, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, এরা প্রত্যেকেই দেখো তারা কিন্তু মার্কেটটাকে পুরুষ এবং মহিলাকে আলাদা আলাদা ভাগে ভাগ করে ফেলছে, ঠিক আছে? তারা কি বলতেছে যে বডি স্প্রে ফর মেন, বডি স্প্রে ফর উইমেন। এরপর তুমি দেখো সোপের ক্ষেত্রে একই অবস্থা। শ্যাম্পুর মধ্যে এমন আনছে যে যারা ওই যে মাথায় হিজাব পরে, পর্দা করে, তাদের জন্য আবার আলাদা ধরনের শ্যাম্পু, বুঝতে পারছো? তাহলে এই বিষয়গুলো কিন্তু আসলে মানে তারা একটা ফ্যামিলিতেই ধরো 4-5টা সাবান ঢুকাই ফেলছে, 4-5টা ফেস ওয়াশ ঢুকাই ফেলছে, যেটা আগে প্রতিটা বাথরুমে হয়তো একই ধরনের ফেস ওয়াশ থাকতো। আবার দেখো জনসন, তারা কেবল বেবি প্রোডাক্ট এবং মাদারদেরকে নিয়ে তারা প্রোডাক্টটা তৈরি করতেছে, ঠিক আছে? তাহলে দেখো এটা এটা কিন্তু আসলে আসলে একটা জেন্ডার সেগমেন্টেশন বর্তমানে কিন্তু একটা চেঞ্জ আনছে, হ্যাঁ, কসমেটিক বিজনেস। এবং তোমরা দেখো আমাদের দেশে যে সমস্ত কোম্পানিগুলো ছিল, খুব নামকরা কোম্পানি, কেয়া, তোমরা হয়তো নাম শুনে থাকবে। দেখো এই কেয়া কিন্তু যে তোমার মানে এই ব্যবসায় মাইর খেয়ে গেছে, ঠিক আছে? তাদের যে সোপের ইন্ডাস্ট্রি, তাদের যে একটা শক্তিশালী অবস্থান ছিল, সেটা কিন্তু তারা হারাই ফেলছে। তো এবং এখানেই দেখো যে এই দেখো প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ওয়াজ দা, আমি ইউলো দিয়ে মার্ক করে রাখছি, যে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ওয়াজ among the first to use gender segmentation। তো তারা মহিলাদের জন্য আলাদা প্রোডাক্ট, পুরুষের জন্য আলাদা প্রোডাক্ট, এবং তারা কিন্তু এই জন্য তারা একটা প্রত্যেকটা প্রোডাক্টের একটা কি বলবো মানে একটা আলাদাই করে ফেলছে। ব্যাপারটা এমন করে ফেলছে, মনে করো ছোট একটা বাচ্চাকেও যদি, ছেলে বাচ্চাকে যদি দাও যে মহিলাদের কোনো সেন্ট বা মহিলাদের কোনো সামগ্রী যদি তাকে দাও, সে কিন্তু ব্যবহার করবে না, ঠিক আছে? আবার ছোট একটা বাচ্চা মেয়েকে যদি ছেলেদের কোনো কিছু দাও, তো সেও কিন্তু সেটা ব্যবহার করবে না। এটা কিন্তু আসলে এই এই যে আমাদের জেন্ডার সেগমেন্টেশন, এটা এমন ভাবে হয়ে গেছে।
আচ্ছা, এরপরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ইনকাম সেগমেন্টেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইনকাম কিন্তু মানুষের বাইং বিহেভিয়ারকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে। মানুষ কেমন কেনাকাটা করবে, সে কোন ধরনের কসমেটিক্স ব্যবহার করবে, এটা কিন্তু আসলে তোমার কি বলবো তার মানে ইনকামের উপর নির্ভর করে, ডিপেন্ডস অন হিজ ইনকাম। এখন একটা জিনিস তোমরা একটু ভাবো তো, যে এই যে ইনকাম সেগমেন্টেশন, দেখো ইউনিলিভার তারা যে পণ্যগুলা মার্কেটে আছে, এখানে কিন্তু একটা ইনকাম সেগমেন্টেশনের কিন্তু একটা ব্যাপার আছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, ইউনিলিভারের ক্ষেত্রে যে তোমার ধরো আইটেম গুলো, ধরো এই সোপ আইটেম গুলো, তো সোপ আইটেমের মধ্যে আমরা খুব সহজেই একটা জিনিস দেখতে পাই যে লাক্স যে সোপটা, এই সোপটা কিন্তু সবাই কিনতে পারে, তাই না? এটা একটু কম দামের। এর চেয়ে একটু দাম যদি বলো, তাহলে চলে আসে তোমার ডাভ, ঠিক আছে? এর চেয়ে যদি একটু আরেকটু এক্সপেন্সিভ, তাহলে যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তারা হয়তো বা ব্যবহার করবে পিয়ার্স, অথবা ধরো যে ওদের যে বিভিন্ন লিকুইড জেল গুলো আছে, হ্যাঁ, শ্যাম্পুর ক্ষেত্রেও কিন্তু একই রকম। শ্যাম্পুর ক্ষেত্রে সানসিল্ক, তারও যেতে একটু দামি যদি বলো ডাভ, ল্যাকমে, তার চেয়েও যদি আর একটু দামি বলো তো সেক্ষেত্রে ট্রেসমে। হ্যাঁ, তাহলে দেখো তারা এই কসমেটিক্স আইটেমের মধ্যেও দেখো কিরকম একটা আছে, যে সোপ মনে করো একেবারে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে বা নিম্নবিত্ত থেকে শুরু করে একেবারে উচ্চবিত্ত, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট আছে, সবই ইউনিলিভারের। এর ক্ষেত্রেও তাই, তোমার ফেস ওয়াশের ক্ষেত্রেও তাই, স্নোর ক্ষেত্রেও তাই। হয়তো সবার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, কেউ হয়তো বা একটু দামি ব্যবহার করে, সে হয়তো ল্যাকমে ব্যবহার করবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু এভাবে তারা কিন্তু মার্কেটটাকে আরেকটু দামি চাইলেও কিন্তু তোমরা কিনতে পারবা, হয়তো সেগুলো ইউরোপে আমেরিকা তৈরি করে বড় বড় সুপার স্টোর গুলোতে পাওয়া যায়। তাহলে এই যে ইনকামের বেসিস, তো তারা কি করতেছে, মার্কেটটাকে সেগমেন্ট করে আলাদা আলাদা প্রোডাক্ট তারা কিন্তু মার্কেটে নিয়ে আসছে। এরপরে আমাদের খেয়াল করো demographic segmentation, already we have finished it. Now psychographic segmentation. সাইকোগ্রাফিক সেগমেন্টেশন এটা হচ্ছে লাইফস্টাইল এবং পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে যে সেগমেন্টেশন, সেটাই। এখন এটা হচ্ছে তোমার ধরো একই ডেমোগ্রাফিক ইয়েতে মানুষ আছে, বাট তারা তোমার বেশ খেয়াল করো যে তাদের কেনাকাটার বিহেভিয়ার কিন্তু একই রকম হবে না, বা একই রিজিয়নে একই রকম ইনকাম, তাদের কেনাকাটার ধরনটা কিন্তু একরকম হবে না। এটা আসলে নির্ভর করে মানুষের, তোমার এই লাইফ স্টাইলটা নির্ভর করে যে সে আসলে কেমন পেশায় আছে, তার রুচিটা কেমন, তার শিক্ষার অবস্থা কেমন, এই সবগুলো বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। আচ্ছা, তো তোমাদেরকে একটু খুব সহজ ভাবে আমি যে কথাটা বলি সবসময়, যেমন দেখো আমাদের কলেজের টিচাররা বা ইউনিভার্সিটির টিচাররা বা গভর্নমেন্ট যারা ফার্স্ট ক্লাস এমপ্লয়ি, হ্যাঁ, তো তাদের ইনকাম যে খুব বেশি তারা, কিন্তু তারা হয়তো বা মাসে মোটামুটি 35-40 হাজার টাকা, যাদের চাকরি আরো একটু পুরান হয়েছে, কেউ কেউ হয়তো বা 60-70 হাজার টাকা, অথবা যারা শেষ বয়স আছে তারা হয়তো বা কেউ কেউ কোনো অফিসার 1,10,20,000 টাকা ইনকাম করে। তো দেখো এই যে 40-45 হাজার টাকা, এটা কিন্তু মনে করো তোমাদের চৌমুহনী বাজারের অনেক ব্যবসায়ীর কি বলবো প্রতিদিনের ইনকাম এরকমও কিন্তু আছে, ঠিক আছে? তার শিক্ষার অবস্থা তো ভালো না, হয়তো দেখা যাবে তার শিক্ষাগত যোগ্যতা সে এসএসসি পাসও করে না, হ্যাঁ, বাট সে মাসে 5 থেকে 6 লাখ টাকা ইনকাম করে, ঠিক আছে? বা ধরো একজন পানের বিক্রেতা, বা ধরো একজন, আমি তাদেরকে ছোট করতেছি না, তোমাদেরকে জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য যে মানুষের আসলে অ্যাটিটিউড গুলো চেঞ্জ হয় তার শিক্ষা পরিবেশের কারণে। বা ধরো একজন ফলের বিক্রেতা, সেও কিন্তু মাসে 70-80 হাজার টাকা ইজিলি কামাই করে, যা আমাদের চাইতেও হয়তো বেশি। তো এখন একটা জিনিস খেয়াল করো,
এখন তার যে চলাফেরা, তার যে পোশাক আশাক, আর আমাদের কলেজের একজন টিচারের চলাফেরা, হ্যাঁ, এটা কিন্তু কখনোই এক হবে না, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে আমাদের, এর বেসিসে আমরা মার্কেটটাকে সেগমেন্ট করতে পারি, ভাগ করে ফেলতে পারি, যে আমরা এডুকেটেড পিপল তাদের জন্য আমাদের প্রোডাক্ট আনবো, নাকি আমরা যারা একটু আয় করে বেশি বাট এডুকেশনের লেভেলটা কম, আমরা সেটা আনবো। এই বিষয়টা কিন্তু এই পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে। যেমন কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন সাধারণত যারা একটু এডুকেটেড পিপল তারা ধরো ভিড়ে কেনাকাটা করতে পছন্দ করে, তারা দেখা যাবে 2-4 টাকা বেশি খরচ হইলেও তারা সুপার শপে কেনাকাটা করতেছে। হ্যাঁ, এই জন্য তোমরা দেখবা যে শহর অঞ্চলে বা যে সমস্ত এলাকায় অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান বেশি, সেই সমস্ত বা তার আশেপাশের রেসিডেন্সিয়াল এলাকাগুলোতে সুপার শপ গুলো গড়ে উঠছে, ঠিক আছে? আবার তুমি একটু খেয়াল করে দেখো যে যেখানে এই ধরনের লোকালিটি নাই, কিন্তু ধরো বিভিন্ন ধরনের ব্যবসা আছে, যেমন মোকামের ব্যবসা, ঠিক আছে? তো তাদের হাতেও কিন্তু যথেষ্ট টাকা পয়সা আছে, বাট ওখানে দেখবা অত শোরুম পাওয়া যাবে না, ঠিক আছে? তো তাহলে তোমাকে চিন্তা করে দেখো তো, যে শোরুম গুলো ইচ্ছাগুলো তো মনে করো, আমি একটু সহজ কথা বলি, যেমন আমাদের সাভারে, ঠিক আছে? তো ওখানে যে তোমার আড়তের যে ব্যবসাগুলো হয়, মানে মানে কি বলবো, রীতিমতো তাদের ইনকাম লেভেল অনেক উঁচু, বাট ওই জায়গাতে কোনো শোরুম পাওয়া যাবে না। বাট ওখানে যে সমস্ত লোকেরা ব্যবসা করে তারা কিন্তু সবাই ধনী লোক, কিন্তু তুমি দেখো যে শোরুম গুলো কোথায় হয়েছে, যেখানে তোমার একটু উচ্চশিক্ষিত লোকজন বসবাস করে, স্কুল কলেজ ভার্সিটি বা সরকারি অফিস গুলো যেখানে, তার আশেপাশে শোরুম গুলো গড়ে উঠছে। এটা এটা কিন্তু আসলে একটা মূল কারণ। দেখো ওখানে হয়তো তারা শোরুম গুলো যদি ওই মোকামের আশেপাশে দেয়, যদিও তাদের ইনকাম লেভেল অনেক বেশি, তারা শোরুম থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারা কেনাকাটা করবে মনে করো, আহ তারাও দামি জিনিস কিনে না, আমি সেটা বলবো না, তারাও দাম দিয়ে জিনিস কিনে, বাট তাদের কেনাকাটার স্টাইলটা একটু অন্যরকম, ঠিক আছে? তো এটা কিন্তু আসলে আমাদের এডুকেশন, এটা মানে মনস্তান্ত্রিক একটা বিষয়, যে সবাই, আবার গ্রামের লোকেরা একভাবে কেনাকাটা করবে, শহরের লোকেরা একভাবে কেনাকাটা করবে, এটা আর একটা বিষয় চলে আসে। তো আজকে আমি তোমাদের সাথে এতটুকু আলোচনা করব, আমাদের তোমাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিব, যে আজকে তোমরা সেগমেন্টেশনের এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? কেউ কি কোনো প্রশ্ন করবা? আগে প্রশ্ন নিয়ে নিই। এনামুল, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম, তোমার কথা অস্পষ্ট ভাবে আসতেছে। তুমি লিখে আমাকে প্রশ্নটা করতে পারো, তুমি তুমি লিখে করো, প্রশ্নটা লিখে করো। আর কেউ প্রশ্ন করবে? না মনে হয় স্যার। নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে, আমরা যে এটা আসলে কি বলবো, মানে আমি আজকে দিনে ক্লাস নিতে পারিনি এই নেটওয়ার্ক সমস্যার কারণে। হ্যাঁ, এনামুল হাসান সবাইকে জানাইছে যে নেটওয়ার্ক সমস্যার কারণে আসলে এটা একটা বিরাট প্রবলেম হয়ে যাচ্ছে গত কয়েকদিন যাবত। ওয়াইফাই এর সমস্যা, আবার এদিকে মোবাইলের এই নেটওয়ার্কের সমস্যা, মানে কি বলবো এখন, স্যার মানে গত বলতেছি। 2 দিন ধরেই সমস্যা করতেছে বেশি। হ্যাঁ হ্যাঁ, স্যার আসলে আজকে আমি ক্লাস নিতেই পারিনি সকালবেলা। বাংলা লিঙ্ক তো স্যার ওয়াইফাই এর মতো কাজ করতেছে, কারেন্ট চলে গেলেই নেটওয়ার্ক পায় না। এই অবস্থা না? তাহলে তো স্যার খুবই খুবই বাজে অবস্থা। দুঃখজনক, খুবই বাজে অবস্থা। আচ্ছা, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ কালকে আমি ক্লাস নেবো না, কালকে অলরেডি ক্লাস নিয়ে ফেলছি। আমি যদি পারি সোমবার দিন আবার ক্লাস নেবো, সোমবার দিন ক্লাস নিয়ে আমরা